সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালোই আছো। পরিণতি প্রথম পত্রে প্রথম বর্ষের দ্বিতীয় পত্র বিষয়ে গত ক্লাসে আমরা বঙ্গভঙ্গ রদ এবং তার ফলাফল নিয়ে কথা বলেছিলাম। আজকে মুসলিম লীগ প্রতিষ্ঠা, সেখানে আমরা দেখেছিলাম যে বঙ্গভঙ্গ এর ফলে 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং 6 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তো একটি রাজনৈতিক দল সংগঠন করা প্রেক্ষাপট থাকে। আমরা জানি যে ইতোপূর্বে যে বিষয়গুলো নিয়ে মানে কি বলে মুসলিম লীগ প্রতিষ্ঠা সম্পর্কে যে কথা বলা হয়েছে, যে মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি ছিল। ইতোপূর্বে আমরা দেখেছি যে বঙ্গভঙ্গ এবং সেটা রদের ফলে পূর্ব বাংলা কেন্দ্রিক এবং ভারতবর্ষের যে স্থায়ী সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলমানেরা ছিল, তাদের স্বার্থে আঘাত হানে এবং ব্রিটিশ সরকার ভাগ করো শাসন করো নীতি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবাসীকে বিভিন্নভাবে তারা বঞ্চিত এবং শাসন শোষিত করতে থাকে। তো এই অবস্থায় আমরা ইতিপূর্বে দেখেছি যে 1885 সালে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় এবং সেটা ব্রিটিশ সরকারের সাথে বিভিন্ন দাবি দেওয়া, ভারতবাসী বিভিন্ন দাবি দেওয়া সরকারের কাছে পেশ করে। এবং একটি বিষয় দেখার যে একটি রাজনৈতিক দল তৎকালীন মানে একটি ঔপনিবেশিক শক্তির অধীনে থেকে একটি রাজনৈতিক দল সংগঠন করা, এবং আজকে তোমরা দেখো একটি স্বাধীন দেশে একটি রাজনৈতিক দল যেভাবে ভূমিকা পালন করে, একটি পরাধীন অবস্থায় একটি ঔপনিবেশিক শক্তির অধীন থেকে কিন্তু ওই রকম ভূমিকা পালন করা যায় না। এবং সরকারের প্রতি মানে প্রচন্ড আনুগত্য, সরকারের প্রতি সর্বোচ্চ আনুগত্য পেশ করে কিন্তু সেই দাবি দাওয়াগুলো সরকারের কাছে পেশ করতে হয়। আমরা দেখবো ওখানে এর আগে দেখেছি, তোমরা পরিচিত হয়েছে আইডিয়ার সাথে, যে কংগ্রেস প্রতিষ্ঠার সময় বলা হয়েছিল যে ব্রিটিশ সরকারের প্রতি নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ এবং তার মাধ্যমে তাদের কাছে দাবি দেওয়া তুলে ধরা। এখানেও আমরা দেখব যে মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে ওই মানে ফরমালি যে লক্ষ্য উদ্দেশ্যগুলোর কথা ঘোষণা করা হয়েছে, একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার সময় তার আদর্শ বা লক্ষ্য উদ্দেশ্য কি কি আদর্শ বা কোন ধরনের কর্মসূচি প্রতিষ্ঠা করতে চায়, কি করতে চায় জনগণের জন্য, বড় বড় মানে বিষয়গুলোকে সামনে নিয়ে তাদের কিছু ডিক্লারেশন থাকে, যেটা ইশতেহার, এটা দলীয় ইশতেহার আবার নির্বাচনী ইশতেহার, যা দলীয় ইশতেহার থাকে। তো ইতিপূর্বে আমরা ভারতবর্ষের যে প্রথম রাজনৈতিক দল 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস, সেখানে দেখেছি একটি রাজনৈতিক দল, এবং সেখানে একটা বিষয় তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে একজন ব্রিটিশ অভিজ্ঞ আমলা তিনি কিন্তু উদ্যোগ নিয়ে সে রাজনৈতিক দলটি গঠন করেন। মানে অবস্থা কেমন ছিল, যে ব্রিটিশ সরকার মনে করছিল যে যদি রাজনৈতিক দল ভারতবাসী এককভাবে সংগঠন করে, তাহলে তাদের কার্যসূচির মধ্যে সন্ত্রাসবাদী বা সরকার বিরোধী বড় ধরনের কোনো আন্দোলন এখানে দানা বেঁধে উঠতে পারে। ব্রিটিশ সরকার ওই প্রেক্ষাপটটাকে কাজে লাগিয়ে তাদের অনুগত বা তাদের প্রতি অনুগত একটি রাজনৈতিক দল যেন গঠিত হয়, এজন্য তারা একজন আমলাকে দিয়ে উদ্যোগ নিয়ে সেই কাজটি করে। এখানেও আমরা দেখব যে হ্যাঁ, কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে দেখা গেছে যে একটি দলের একটি পরিবারেও যেমন দেখবা যে বিভিন্ন মেজাজের লোক থাকে, টেম্পার্ড, কেউ হাইলি টেম্পার্ড, কেউ মিডিয়াম, কেউ লো টেম্পার্ড। তো আমি কথাটা এভাবে বলে থাকি যে মনে করো প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, পরের দিন একটি অনুষ্ঠানের দাওয়াত দিতে যাওয়া দরকার। তো যে সদস্য বেশি ঝগড়া করেছে পরের দিন কিন্তু দাওয়াতের সময় সে ওখানে যোগ্য বিবেচিত হবে না। যে সদস্য ঝগড়াঝাটি কম করে, নরম সরম, মানে একটু, তাই না, একটু উদার সহনশীল, ঝগড়াঝাটি কম করে পাড়া প্রতিবেশীর সাথে, তখন কিন্তু দাওয়াতের সময় এই সদস্যকে পাঠানো হবে। এই সদস্য দাওয়াত দেওয়ার উপযোগী, কিন্তু সে তোমার কিন্তু ওই ঝগড়ার জন্য আবার সে উপযোগী না, তখন যে ঝগড়াটা তাকেই পাঠানো ঝগড়া। তো এরকম একটি রাজনৈতিক দল একটি বিশাল জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের কি বলে
ইয়ে থাকে, মানে প্রবণতা থাকে, বিভিন্ন রকমের কর্মী বা নেতা থাকেন। তো কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়, আশা করা হয়েছিল যে কংগ্রেস গোটা ভারতবাসীর দাবি দাওয়াগুলোকে সেভাবে ব্রিটিশ সরকারের কাছে সমন্বিত করে পেশ করবে। কিন্তু দেখা গেল যে কিছু মানে ধর্মান্ধ নেত্রী বৃন্দের ফলে কংগ্রেস তার সে ভূমিকায় বা অবস্থানে থাকতে পারেনি। যার জন্য সেখানে হ্যাঁ, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান হয় এবং কংগ্রেসে নেতৃত্ব এবং তাদের দাবি দেওয়ার মধ্যে হিন্দু সম্প্রদায়ের দাবি দেওয়াই বেশি প্রতিফলিত হয়। এর প্রতিক্রিয়া হিসেবে স্যার সৈয়দ আহমেদ এটার বিরোধিতা করেন এবং ওই বঙ্গভঙ্গের দাবি দেওয়া তিনি পেশ করেছিলেন। তো এরকম অবস্থায় বঙ্গভঙ্গ যখন রদ হলো, পূর্ব বাংলার জনগণ যখন একটু আশাহত হলো, তখন একটি রাজনৈতিক দল, মানে এর মধ্যেই যে কংগ্রেসের কার্যক্রমে রাজনৈতিক দল সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছিল ব্যাপকভাবেই। তো ব্রিটিশ সরকারের কাছে মুসলমানদের দাবি দেওয়া কে পেশ করার জন্য এবং কংগ্রেসের কিছু সাম্প্রদায়িক কর্মসূচির বিরোধিতা করার জন্য যে একটি ঢাকায় 1906 সালের ডিসেম্বরে একটি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। তো 30 ডিসেম্বর নবাব ভিকারুল মুল সভাপতি করে স্যার সলিমুল্লাহর প্রস্তাবক্রমে মুসলিম লীগ সম্মেলন আয়োজন করে এবং 31 ডিসেম্বর এই মুসলিম লীগ নামক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। আমরা জানি যে পরবর্তীতে মুসলিম লীগের নেতৃত্বে, অর্থাৎ এক পর্যায়ে পরবর্তীতে আমরা দেখব যে একসময় মানে কংগ্রেস বলতেছিল কথাটা এরকম যে ভারতবর্ষে দুটি শক্তি আছে, একটা ব্রিটিশ আর একটা হচ্ছে ইংরেজ, কি বলে, একটা ব্রিটিশ আর একটা কংগ্রেস। তো মুসলিম লীগ যখন একটু শক্তিশালী হয়, তখন মুসলিম লীগ বললো যে না, এখানে আরেকটা শক্তি আছে, সেটা হচ্ছে মুসলিম লীগ। হ্যাঁ, তো এখানে ব্রিটিশ বা ইংরেজরা আছে, এখানে কংগ্রেস আছে এবং মুসলিম লীগ নামে আরেকটি শক্তিও ভারতবর্ষে আছে। এবং যার প্রতিফলন আমরা দেখি যে 1947-এ তৎকালীন মানে ব্রিটিশ ভারত দুটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়, যার একটি ভারত আর একটি পাকিস্তান। তো যার মূল ভূমিকা ছিল মুসলিম লীগ। এখানে মুসলিম লীগ একটি রাজনৈতিক দল। আমরা আগে বললাম যে একটি দল প্রতিষ্ঠার কিছু লক্ষ্য উদ্দেশ্য, তার আদর্শ বা কর্মসূচি, কিছু ঘোষণা, জনগণের বা কাদের জন্য গঠিত, কি করতে চায় সে অবস্থায় আমরা বলেছি যে একটি ঔপনিবেশিক শক্তির অধীনে থেকে খুব বেশি মানে গরম বা খুব বেশি কার্যকর একেবারে মানে বিদ্রোহাত্মক কর্মসূচি দেয়া যায় না। তাহলে ওই যে রাষ্ট্রদ্রোহিতার, আমরা আগরতলা ষড়যন্ত্রের মামলা, আমি ষড়যন্ত্র বলবো না, এখানে আমি পরিকল্পনার কথা বলবো, যে ষড়যন্ত্র কথাটা বলা আসলে ঠিক হবে না। এটা পাকিস্তান এই শাসক গোষ্ঠীর দৃষ্টিতে ষড়যন্ত্র, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিতে সেটা পরিকল্পনায় বা এরকম একটা ইতিবাচক মানে শব্দ এখানে থাকা উচিত। যাই হোক, এরকম যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন ভারতবর্ষে সংগঠিত হচ্ছিল, তার একটি অংশ হিসেবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এটাও ব্রিটিশ বিরোধী একটি সাংগঠনিক বা নিয়মতান্ত্রিক বা আনুষ্ঠানিক রাজনৈতিক দল, যেটা নিয়মতান্ত্রিক ভাবে মানে ব্রিটিশ সরকারের প্রতি অবশ্যই শাসক গোষ্ঠীর প্রতি আনুগত্য পোষণ করতে হবে, কিন্তু একেবারে চুপচাপ থাকা যাবে না, যা করবে তাই জো হুকুম জাহাপনা, এটা মানা যাবে না। মানে ব্যাপক জনগোষ্ঠীর যে দাবি দেওয়া বা তাদের অধিকারের বিষয়টি এটা প্রতিষ্ঠার জন্য শেষ পর্যন্ত আলাদা দল প্রতিষ্ঠিত হয়। এবং এখানে দেখবো আমরা, আচ্ছা, মুসলিম লীগের এবার আমরা লক্ষ্য উদ্দেশ্য, যে এই দলটিতে সংগঠিত হলো কি, মানে কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। প্রথমে যেটা বলা হয়েছে যে ব্রিটিশদের প্রতি অনুগত। হ্যাঁ, আগে যে কথা বললাম যে একটি ঔপনিবেশিক শক্তি, দেশীয় শক্তির মানে অবস্থা একরকম, যে মারামারি খুনাখুনি, মানে যত যাই হোক, সরকার যত যাই করুক, শেষ পর্যন্ত এই দেশে তাকে রাজনীতি করতে হবে। কাজে শতভাগ বিবর্তনমূলক কার্যক্রম জনগোষ্ঠীর উপর চালাতে পারবে না একটি দল বা সরকার, পারে না। কারণ এই দেশে তাকে রাজনীতি করতে হবে, মানে এক পর্যায়ে গিয়ে তাকে আপোষ করতে হয়, ব্যালেন্স করতে হয়, ছাড় দিতে হয় ক্ষমতায় থাকার পরেও। হ্যাঁ, তো এখানে কিন্তু বাইরের শক্তি, তার তো এখানে হারাবার কিছু নেই, সে চলে যাবে, যাচ্ছে তাই করবে। তো এরকম একটি অবস্থায় সরকারের প্রতি খুব প্রতিক্রিয়া বা প্রচন্ড বিরোধিতা করে কোন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা যায় না। প্রথমে যেটা বলা হয়েছে যে ব্রিটিশদের প্রতি অনুগত থাকা, অর্থাৎ
যে হ্যাঁ ব্রিটিশ সরকার এখানে শাসন করছে, সার্বভৌম একটি ক্ষমতার প্রতি বা রাষ্ট্রীয় ক্ষমতার প্রতি অনুগত থাকা নাগরিকের কর্তব্য। হ্যাঁ, রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করা নাগরিকের প্রথম কর্তব্য, কর খাজনা দেয়া। তো ব্রিটিশদের প্রতি অনুগত থেকে এবং তাদের প্রতি মানে একান্ত আনুগত্য প্রকাশ করে এখানে সকল রকমের কার্য সম্পাদন করতে হবে, এটাই যে সরকার মানে দলের মুসলিম লীগের প্রথম উদ্দেশ্য ছিল, লক্ষ্য উদ্দেশ্য হিসেবে প্রথম বলা হয়েছে। দ্বিতীয় যেটা এরপর বলা হয়েছে যে ভুল ধারণা দূর করা। এখন ইতিমধ্যে আমরা জানি যে ওই বঙ্গভঙ্গ হয়েছে এবং বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া শুরু হয়েছে। বঙ্গভঙ্গ করতে গিয়ে সরকারের প্রতি সরকারের অপ্রিয় কিছু কাজ করতে হয়েছে মুসলিম জনগোষ্ঠীকে। এইভাবে মানে একটি কাজ বা আন্দোলন সংগ্রাম তো এক ধারায় প্রবাহিত হয় না, সেখানে অনেক রকমের ক্রিয়া প্রতিক্রিয়ার মানে ফলাফল বা সংমিশ্রণ, সেটা সমন্বয় হয়। তো ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের যে ভুল ধারণা দূর হয়েছে, সেটা মানে সৃষ্টি হয়েছে, সেটা দূর করা, যে না আমরা আপনাদের প্রতি অনুগত আছি, অর্থাৎ আমাদের প্রতি ভুল ধারণা রেখেন না এবং আমাদের প্রতি কোনো নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না, এরকম কিছু বিষয় প্রকাশ করা। এরকম কিছু বিষয় মানে সরকারকে বোঝানো যে না আমাদের ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই, আমরা আপনাদের প্রতি মানে পুরোটাই অনুগত আছি এবং সেভাবেই আমরা আপনাদের সাথে আছি, আপনাদের অনুগত আছি। পরবর্তী যেটা যে রাজনৈতিক অধিকার আদায়। হ্যাঁ, রাজনৈতিক অধিকার আদায় যে দাবি দেওয়া, মূল কাজ কি? একটি রাজনৈতিক দলের মূল কাজ হচ্ছে যে রাজনৈতিক অধিকার বা স্বার্থ আদায় করা। ওই যে রাজনীতির মূল কথাই হচ্ছে মানে ইন্টারেস্ট, যে the authoritative allocation of values in a society। রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে যে ক্ষমতা থাকবে, ক্ষমতা ভ্যালুজ বলতে মূল্যবোধ, জীবন উপকরণ, অর্থাৎ একটি সমাজে যে আর্থিক উপকরণ গুলো আছে সেগুলো বন্টন করবে অথরিটি। সেই অথরিটির কাছ থেকে দাবি দেওয়া বা অধিকার আদায় হচ্ছে দলগুলোর প্রধান কাজ। তো দর কষাকষি করে ওই এখন তোমরা দেখো এই যে বিভিন্ন ইস্যুতে যে কথাগুলো, এই যে ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে, এখন বিএনপি একরকম কথা বলছে যে এটা সমালোচনায় আছে যে কোনো ফাঁক ফোকর তৈরি হয় কিনা, মানে কোন রকম অনিয়ম বা বিশৃঙ্খলা হয় কিনা সে ব্যাপারে সরকারকে চাপে রাখা, এটাই দলের কাজ। যাতে সরকারও ভাবে যে না কোন রকম ডান বাম হলে হয়তো একটু কথা উঠবে, প্রশ্ন উঠবে, কাজে সরকার এমন কোনো অবস্থা সৃষ্টি করবে না যাতে এমন কোনো প্রশ্ন তৈরি হয়। তো রাজনৈতিক দলগুলোর কাজ কি? সরকার বা অথরিটির কাছ থেকে দাবি দেওয়া, স্বার্থ আদায় করা, স্বার্থ আদায় করা। তাহলে ব্রিটিশ সরকারের কাছ থেকে সেই স্বার্থ বা দাবি দেওয়া রাজনৈতিক অধিকারগুলো আদায় করা হচ্ছে মুসলিম লীগের অন্যতম উদ্দেশ্য। যে ওই জনগণকে সংগঠিত করে সরকারের কাছে দাবি দেওয়াগুলো পেশ করা এবং সেভাবে ওই অতি বিনয়ের সাথে, আমরা প্রথমেই যে কথা উল্লেখ করেছি দেখলাম যে সরকারের কাছে খুব অনুগত অবস্থায় মানে আনুগত্য প্রকাশ করে অতি বিনয়ের সাথে সেই দাবি দেওয়াগুলো পেশ করা এবং মুসলিম জনগোষ্ঠী তথা গোটা ভারতবাসীর অধিকার আদায়ের জন্য সরকারকে চাপে রাখা এবং সরকারের কাছ থেকে দাবি দেওয়াগুলো আদায় করা। পরবর্তী এবং শেষ স্তর যেটা বলা হয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাধা দূর। এখানে ইতিপূর্বে আমরা জানি যে বঙ্গভঙ্গ এর ফলে হয়েছে, বঙ্গভঙ্গ এর আগে যে দাবি দেওয়া গুলো বা প্রেক্ষাপট ছিল, কারণ আমরা দেখেছি যে সেখানে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি অবনতি হয়েছে। বঙ্গভঙ্গের ফলে কিছুটা অবনতি হয়েছে, যেহেতু সরকারি বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে হিন্দু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল আর্থিক এবং সামাজিক ভাবে, সার্বিকভাবে তারা এটাকে সহজে মেনে নিতে পারেনি। এমন অবস্থায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। কাজেই এখানে বলা হয়েছে যে বঙ্গভঙ্গ কেন্দ্রিক এবং অন্যান্য বিষয় কেন্দ্রিক দুটি বড় জনগোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি হয়েছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠা এবং এই সম্প্রীতি পথে কি কি বাধা রয়েছে সে বাধাগুলো দূর করা। অর্থাৎ এই দেশ আমাদের, এই মাটি আমাদের, ব্রিটিশরা এখানে থাকবে না, এটা সিদ্ধ, শতসিদ্ধ কথা। কাজে আমরা যারা এখানে চিরদিন চিরকাল থাকবো, তারা যেন এখানে শান্তি, স্থিতি এবং সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারি, এমন অবস্থা এখানে তৈরি করা এবং এর পথে কি কি বাধা রয়েছে
ওই যে বলা যে প্রতিটি গোষ্ঠী পরিবার সকল ক্ষেত্রে কিছু অতি উৎসাহী বা উগ্র কিছু লোক থাকে যারা সমস্যা তৈরি করে, এইভাবে এমন কিছু কার্যক্রম করে যেগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি বা গোষ্ঠীগত সম্প্রীতি নষ্ট করে, সেইগুলো বাধা দূর করা। এভাবে মুসলিম লীগ তাদের একটা ডিক্লারেশন দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে ভারতবর্ষের দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে। এবং পরে আমি বলবো, এখন তোমাদের সাথে সেই আলোচনাটা একটু পরে করব, সেটা হলো মনে রাখবে যে ভারতবর্ষে তিনটি রাজনৈতিক দল, তিনটি দেশ, তিনটি দল, তিনটি পত্রিকা, তিনজন নেতা, এটা তোমরা মনে রাখবে। কিন্তু এটা এইভাবে কালেকশন হতে পাবে না। আমি আবার বলছি, ভারতবর্ষ বলতে এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিন দেশের ওই যে তিনটি দল তিনটি দেশ সৃষ্টি করেছে। কংগ্রেস ভারতের স্বাধীনতা অর্জন করেছে, মুসলিম লীগ পাকিস্তানের স্বাধীনতা অর্জন করেছে, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। তাহলে তিনটি দল, তিনটি দেশ, তিনজন নেতা। মহাত্মা গান্ধী ক্যারিজমেটিক লিডার, ভারতের জাতির জনক। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জাতির জনক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা। তো এই যে মনে রাখবে, এবং তিনটি পত্রিকাও সেই সাথে তোমরা মনে রাখবে। এখন তো এগুলো সব ডিজিটাল হয়ে গেছে। দ্য হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া সৃষ্টি করেছে পত্রিকা হিসেবে যে ভূমিকা, দ্য আজাদ পাকিস্তান সৃষ্টি করেছে, দৈনিক ইত্তেফাক বাংলাদেশ সৃষ্টি করেছে। একটি পত্রিকা ও মিডিয়ার অনেক ভূমিকা, এগুলো মনে রাখবে। সাধারণ জ্ঞান বা ওই বিভিন্ন ক্ষেত্রে এটা সাধারণ বোঝার জন্য, নিজের জানা বোঝার জন্য এটা মনে রাখা দরকার। আচ্ছা, তো মুসলিম লীগ প্রতিষ্ঠা পরবর্তীতে আমরা দেখবো ধারাবাহিক আলোচনায় সেগুলো আসবে। লাহোর প্রস্তাব আছে, 47-এর ভারত স্বাধীনতা আইন আছে, এবং এই অবস্থা বিভিন্ন চড়াই উতরাই মুসলিম লীগ শেষ পর্যন্ত ভারতবর্ষের অন্যতম এবং দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে একটি নতুন রাষ্ট্র সৃষ্টি করেছে 1947 সালে। আমরা দেখবো সেটা পরবর্তী। আচ্ছা, নেক্সট এই সাথে আলোচনার যে অংশ, এখানে তো আসলে তোমাদের বিচারে বলতে গেলে যে খুচরা আলোচনায় বলতে হয় যে এগুলো ছোট ছোট বিষয় তোমাদের জন্য। ডিগ্রি পর্যায়ে তো একটু বড় আলোচনা, বড় প্রশ্ন হয় অনার্সে। তো তোমাদের বিষয়গুলো একটু সাধারণ জ্ঞান, অর্থাৎ ওই যে সেই উদ্দীপকের বলা যায় যে যেটা ঘয়ের উত্তর, এর চেয়ে তো বেশি তোমাদের বলার কিছু নাই। এখন 4 পৃষ্ঠার জন্য 4 নম্বর জন্য কত লিখবে? আমার যেটা মানে আমাকে প্রশ্ন করলাম, বলবো যে উদ্দীপকে 4 পৃষ্ঠা নম্বরের বিপরীতে কমপক্ষে 1 পৃষ্ঠা লিখতে হবে অবশ্যই। কেননা তুমি সবটাই ডিজিটাল দিয়ে, হয়তো নম্বর আমরা দিয়ে দিচ্ছি জিপিএ 5 পাচ্ছ, 10 পাচ্ছ, পাওগে, কিন্তু তুমি কি অর্জন করলে? তুমি কি অর্জন করলে? আজ আগামীকাল তোমাকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা যেতে হবে, সেখানে তুমি কতটা কম্পিটেন্সি নিয়ে, কতটা আত্মবিশ্বাস নিয়ে, যোগ্যতা এবং পারঙ্গমতার সাথে তুমি কম্পিট করবে, যুদ্ধ করবে, সেটাই দেখার বিষয়। কাজেই এখানে সবকিছু ডিজিটাল করে নিজের পায়ে কোড়াল মারা, এটা বাবা আমি অপছন্দ করি ব্যক্তিগতভাবে। এখন আমরা পুরোনো দিনের লোক বলবা, এত ডিজিটাল আমরা হতে পারি নাই, এবং এত ডিজিটাল তোমরা হয়েও না। কেন তোমার জীবন এইচএসসি তে শেষ নয়। প্রতিটি উপস্থাপনাকে একটু বড় করে ভাবতে শেখো, বেশি করে জানো, যেটা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন বিসিএস পরীক্ষা দিতে চাও, হটকেক যে ক্যাডার সার্ভিসে ঢোকা, নট এ ম্যাটার অফ জব। কাজে সে সকল জায়গাতে যদি কমপ্লিট করতে হয়, তাহলে কিন্তু এই সব মানে সবটাকে ডিজিটাল করলে ওইখানে যাওয়া যাবে না, পরিষ্কার কথা। বিশ্ববিদ্যালয় লেভেলে কিন্তু তোমার উদ্দীপক নেই, কাজে সেখানে তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, 10, 12, 15 পৃষ্ঠা লিখতে হবে। এখনো প্রশ্নগুলো 10 নম্বর বা 15 নম্বর আছে বিভিন্ন জায়গায়, তো সেখানে তো লিখতে হবে তোমাকে। তো শুধু তুমি এই 2-4 নিয়ে বসে থাকলে তো খুচরা লেখাপড়া দিয়ে জীবন চলে না। এখন যদি এইচএসসি পরীক্ষা একটু পিয়ন কেরানি চাকরি করলাম, এখানেই শেষ, তাহলে অন্য কথা। কিন্তু উচ্চশিক্ষার যদি টার্গেট থেকেই থাকে, নিশ্চয়ই আছে, থাকতে হবে, অবশ্যই উচ্চশিক্ষার টার্গেট থাকবে, এবং ভালো একটি অবস্থানে যাওয়ার টার্গেট অবশ্যই থাকবে, সেজন্য প্রস্তুতি নিতে হবে। কাজেই সেই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তুমি একেবারে ডিজিটাল হলে চলবে না। প্লিজ দয়া করে একটু বেশি বেশি পড়বা, প্রতিটি বিষয় একটু বেশি বেশি পড়বা, লিখবা। শুধু ওই
মানে ডিজিটাল 4 নম্বরের জন্য বসে থাকো না, পৃথিবী 4 নম্বরের মধ্যে কিন্তু আটকা নয়। অনেক বড় বড় উপস্থাপনা তোমাকে করতে হবে, পিএইচডি থিসিস লিখতে হবে 50 পৃষ্ঠা 100 পৃষ্ঠা, একটা বই লিখতে হবে। তো সেই সব ক্ষেত্রে তোমার এই অল্প জানা একেবারেই পাস করার জন্য পড়ো ঠিক আছে, কিন্তু জানার জন্য বা বৃহত্তর অঙ্গনে প্রতিযোগিতা করার জন্য কিন্তু এই ডিজিটাল প্রিপারেশন এবং প্রেজেন্টেশন ইজ নেভার বি সাফিসিয়েন্ট। তো যাই হোক, আমরা পরবর্তী যে আলোচনার অংশ খিলাফত আন্দোলন। হ্যাঁ, ধারাবাহিকভাবে আমরা দেখলাম বঙ্গভঙ্গ হয়েছে 5 সালে, রদ হলো 11 সালে। পরবর্তী যে কার্যক্রমগুলা এর মধ্যে 19 সালের ভারত শাসন আইন হয়েছে, আমরা সেটা নিয়ে আলাদা আলোচনা করব। তো এগুলা তোমাদের জন্য আসলে তো বলেছি যে খুব বেশি মানে এই অধ্যায়ে বলি যে 71 পরবর্তী, সেটাও 50 বছর হয়ে গেল। তো 71 পরবর্তী অংশের থেকে তোমাদের 50% প্রশ্ন বা তার বেশি থাকবে। আর এই যে এখন তো কি বলে, যাই হোক, এদিকেও প্রায় তোমার ওই ইতিহাস আছে রাজনৈতিক ব্যক্তিত্বের, সেগুলা ধরতে গেলে তো পিছনে আরো কমপক্ষে 100 বছর। তো এই 150 বছরের ঘটনাগুলো তোমার জন্য একটু লোড হয়ে যায়, তবুও এগুলো টাচ এন্ড পাস করে অল্প অল্প মোটামুটি একটু ধারণা রাখতেই হবে। পরবর্তী যে অংশ আলোচনা আমরা রেখেছি আজকে, যে খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলন 1920 থেকে 22 সাল পর্যন্ত চলে আর কি। তো খেলাফত আন্দোলন কি, খেলাফত কি, ইসলামের ইতিহাস যাদের রয়েছে তারা একটু ভালো জানবে এখানে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী এবং তিনি মদিনা কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তার খলিফা চতুষ্টয়, 4 খলিফা ছিলেন, সেখান থেকে খেলাফতের যাত্রা শুরু। সেই খেলাফত মানে কি বলে সৌদি এবং ইরাক অর্থাৎ বাগদাদ ইত্যাদি হয়ে শেষ পর্যন্ত তুরস্কে এসে থামে। অর্থাৎ ওই ধারাটা ওই ধারাবাহিকতাটা তুরস্কে এসে থামে। তো প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, খেলাফত তুরস্কে আছে আমরা জানলাম, খলিফা সেখানে আছে এবং তৎকালীন বিশ্ব মুসলিম বিশ্বের একটা শ্রদ্ধা এই খেলাফত পেত, অর্জন করত। তো যেভাবে হোক চড়াই উতরাই উত্থান পতনের ভিতর দিয়ে সেখানে গিয়ে একটা অবস্থায় নামটা ছিল আর কি খেলাফত। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, তো তুরস্ক একদিকে আমাদের কি বলে শাসক গোষ্ঠীর উপর ঔপনিবেশিক শক্তি, ইংরেজরা একদিকে। তো ইংরেজরা দেখলো যে আমাদেরকে যদি আমাদেরকে মানে ভারতবর্ষ, এখানে মুসলমানেরা স্বাভাবিকভাবেই তুরস্কের খেলাফতের প্রতি অনুগত থাকবে, তারা সেই পক্ষ নেবে, চাইবে নিতে। কিন্তু তারা মুসলমানদেরকে বোঝালো যে তোমরা আমাদের সাথে থাকো, আমরা তুরস্ক যদি ঠকেও যায় তাহলে আমরা খেলাফতের কোনো মানে ক্ষতি করব না, খেলাফতকে নষ্ট করব না, ওটাকে ভাঙবো না। তো এভাবে মুসলমানদেরকে একটু প্রতিশ্রুতি দেয় এবং মুসলমানরা তাতে কনভিন্স হয়ে ঐতিহাসিক সাভার চুক্তির মাধ্যমে তারা এটা করে। কিন্তু শেষ পর্যন্ত তারা এটা করেনি, মানে রাখেনি, তাদের প্রতিশ্রুতি রাখেনি। এছাড়া 1919 সালে আরেকটা আইন করে ইংরেজ সরকার, যে রাওলাট আইন। এটা একটা নিবর্তনমূলক আইন, অর্থাৎ যেখানে গ্যাদারিং দেখবে গুলি করবে, এরকম এই আইন। এগুলার প্রতিবাদে, অর্থাৎ একদিকে খেলাফত এর বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, কিন্তু এইভাবে তাদেরকে একটু হাতে রাখে প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু যুদ্ধের পরবর্তীতে দেখা যায় যে যুদ্ধে যখন ইংরেজ শক্তি বিজয়ী হয়, তখন তারা খেলাফতকে ভেঙে দেয়, থ্রেস, আনাতোলিয়া ইত্যাদি জনপদকে তারা আলাদা করে দেয়। এটা একটা কারণ। এবং আরেকটা হচ্ছে ওই যে 1919 সালের যে নিবর্তনমূলক আইন, এগুলার প্রতিবাদে মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী ভ্রাতৃদ্বয় এবং মৌলানা আবুল কালাম আজাদ এরা আন্দোলন শুরু করে ব্রিটিশ সরকার বিরোধী। এবং খেলাফত রক্ষার মূল কথা ছিল যেটা খেলাফত রক্ষার আন্দোলন, খেলাফত আন্দোলন। এভাবেই তারা আন্দোলনটা শুরু করে। তো খেলাফত আন্দোলনের মানে কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে যেটা খেলাফতের প্রতি শ্রদ্ধা। হ্যাঁ, আমি আগে বলেছি আমরা যে আসলে খেলাফত যেটা কোনো না কোনো ভাবে ছিল, শেষ পর্যন্ত নামটা তো ছিল। ওই যে এক সময় এরকম আসে যে ঠিক আছে কোনো সুবিধা চাই না, কিন্তু নামটা চাই। মানে এখন দেখো যে পুরনো ঐতিহ্যগত যে পরিবারগুলো আছে, চৌধুরী, খন্দকার ইত্যাদি সমাজে, চ্যাটার্জি, ব্যানার্জি, তারা একটু আভিজাত্য নিয়ে এখনো আছে, থাকতে চায়, কিন্তু সমাজ তো সেই তরিকায় এখন নাই।
সমাজ সেই পর্যায়ে এখন নাই, অর্থাৎ সমাজ কিন্তু বদলে গেছে, আধুনিকায়িত সমাজ। এখানে যোগ্যতা অর্জন করতে হবে, তারপর টিকে থাকতে হবে, প্রেসিডেন্ট অর্জন করতে হবে, এমপি হতে হবে, বিসিএস কোয়ালিফাই করে অফিসার হতে হবে। চ্যাটার্জি ব্যানার্জি নামে তো এখন আর দুনিয়া চলে না। সৈয়দ খন্দকারের পরিচয় এখন আর কেউ জায়গা চেয়ার ছাড়ে না। তো এই অবস্থায় যে তাহলে অর্থাৎ ন্যূনতম নামটা থাকুক, তো সে অবস্থায় যেটা যে খেলাফত যে অবস্থায় টিকে ছিল তার প্রতি কি বলে তোমার গভীর শ্রদ্ধা ছিল মুসলিম জনগোষ্ঠীর, যার জন্য খেলাফত আন্দোলন এবং এটার ওই যে অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার এবং মর্যাদা সমুন্নত রাখার জন্যই এগুলো ভারতবাসী খেলাফত আন্দোলনে অবতীর্ণ হয়। পরবর্তী যেটা বলা হয়েছে যে প্রতিশ্রুতি ভঙ্গ, হ্যাঁ ব্রিটিশরা প্রতিশ্রুতি ভঙ্গ করে, অর্থাৎ ওই যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তুরস্ক মানে যদি ঠকেও যায় তাহলে প্রতিপক্ষ হিসেবে, তাহলে তারা খেলাফতের বা তুরস্কের কোনো অঙ্গহানি ঘটাবে না, তারাকে মানে কোনো ক্ষতি করবে না খেলাফতের, কিন্তু তারা সে প্রতিশ্রুতি রাখেনি, প্রতিশ্রুতি ভঙ্গ করে। যে সারনা, থ্রেস, আনাতোলিয়া ইত্যাদি তারা তুরস্ক সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন করে। এভাবে তারা প্রতিশ্রুতি ভঙ্গের মাধ্যমে ভারতের মুসলমানদের আস্থা হারায় এবং খেলাফত আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে। এবং আরেকটি যেটা ছিল যে বঙ্গভঙ্গ রদ, ইতোপূর্বে আমরা আলোচনা করেছি আগের ক্লাসে, যে বঙ্গভঙ্গ হলো মুসলমানদের স্বার্থে, কিন্তু রদ হলো মুসলমানদের স্বার্থ বিরোধী। তো এই অবস্থায় ব্রিটিশ সরকার এখানে বিশ্বাসঘাতকতার পরিচয় দেয় এবং মুসলিম জনগোষ্ঠীর আস্থা হারায়। তো সার্বিকভাবেই এই ঘটনাগুলো ছিল মুসলিম স্বার্থের বিরোধী। ব্রিটিশ সরকারের গৃহীত এই পদক্ষেপগুলা মুসলিম স্বার্থের বিরোধী, তাই ভারতে খেলাফত আন্দোলন সংগঠিত হয়। এবং আরেকটি যেটা বলা হয়েছে যে 1919 সালে ভারত শাসন আইন, এখানে বঙ্গভঙ্গ হলো, রদ হলো, তো ভারত শাসন আইনে মুসলিম সংখ্যা লঘু জনগোষ্ঠী যে দাবি দাওয়া গুলো তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আইন সভা এবং বিভিন্ন কি বলে সংস্থায় মুসলিম চাকরি বাকরির ক্ষেত্রে মুসলিম জনগোষ্ঠীর যে অধিকার পাওয়ার কথা ছিল সেটা তারা কি বলে সেভাবে সেখানে উপস্থাপিত হয়নি, যার জন্য 1919 সালের ভারত শাসন আইনও খেলাফত আন্দোলনের আরেকটি কারণ ছিল। তো সব মিলে ওই যে মোহাম্মদ মৌলানা শওকত আলী, মোহাম্মদ আলী দুই ভাই এবং মৌলানা আবুল কালাম আজাদ, এরা ব্রিটিশ সরকার বিরোধী, বিশেষ করে খেলাফতের মর্যাদা রক্ষার জন্য, কিন্তু সাথে সাথে সেটা ব্রিটিশের বিপক্ষেও যায় সে আন্দোলনে, যেহেতু আন্দোলনের কারণগুলো ব্রিটিশ সরকার কর্তৃক সৃষ্ট ছিল। যাই হোক, এভাবে ব্রিটিশ সরকার মানে ব্রিটিশ উপনিবেশে থেকে মুসলমান সম্প্রদায়ের মুসলিম সংখ্যা লঘু জনগোষ্ঠীর যে শ্রদ্ধার পাত্র তুরস্কের খেলাফত, সেটা রক্ষার জন্য ভারতবর্ষে যে আন্দোলন হয় সেটাই খেলাফত আন্দোলন হিসেবে পরিচিত। ইতিমধ্যে আরো একটি বিষয় এখানে উল্লেখ করা দরকার, যে অসহযোগ আন্দোলন। তোমরা জানবে যে অসহযোগ আন্দোলন 1921-22 সালে 21 সালে প্রতিষ্ঠিত হয়। মহাত্মা গান্ধী প্রমুখ, মহাত্মা গান্ধীর নেতৃত্বে থাকেন। তো হয়েছে যে এখন ওই আগে আমরা বলেছি ওই যে লখনৌ প্যাক্ট হয়েছে, যেখানে আবার মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের, পৃথক নির্বাচনের কথা স্বীকৃত হয়েছে সরকার কর্তৃক। তো এর মধ্যে 1919 সালের ভারত শাসন আইনে যে দাবি দাওয়া গুলো মানে পূরণ হওয়ার কথা ছিল সেগুলো হয়নি। ইতিমধ্যে ব্রিটিশ সরকার, এর আগে আমরা বলেছি যে রাওলাট অ্যাক্ট, ওই যে মানে নিবর্তনমূলক আইন রচনা করে, যেটা ভারতবাসীর জন্যই নিবর্তনমূলক ছিল, বোথ হিন্দু এন্ড মুসলিম কমিউনিটি। তো এরপর 1919 সালে এই যে জালিয়ানওয়ালাবাগে একটি মানে প্রতিবাদ সমাবেশে জেনারেল ডায়ারের নেতৃত্বে কি বলে নির্বিচারে গুলি চালিয়ে 400 জন মানুষকে হত্যা করা হয় এবং 1200 জন সেখানে আহত হয়। তো এই অবস্থার প্রেক্ষিতে মহাত্মা গান্ধী যে আন্দোলন শুরু করেন ব্রিটিশ সরকারের প্রতি অসহযোগিতা ঘোষণা করে, সেটাকেই অসহযোগ আন্দোলন বলা হয়। অসহযোগ আন্দোলন, তো অসহযোগ আন্দোলন বলতে যে এর সাথে ওই যে অসহযোগ আন্দোলন, তো অসহযোগ আন্দোলন
যে ব্রিটিশ সরকারের বিপরীতে এখানকার যে সম্প্রদায়গুলো অর্থাৎ গোটা ভারতবাসী কিছু কমন সমস্যা, সাম্প্রদায়িক কিছু সমস্যা ছিল, সেটা বাদ দিলে কমন সমস্যাগুলো কিন্তু ব্রিটিশ সরকার মানে সেই কার্যক্রমগুলো দিয়ে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং রাওলাট আইন, এগুলো দিয়ে গোটা ভারতবাসীকে তারা ক্ষিপ্ত করে তোলে। তারা উত্তেজিত হয় এবং ক্ষিপ্ত হয়ে সংগঠিত হয়ে ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলন, এই যে অসহযোগ আন্দোলন, মানে খেলাফত আন্দোলন সরাসরি ছিল খেলাফত রক্ষার জন্য, কিন্তু পরোক্ষভাবে সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনই ছিল। আর খেলাফত আন্দোলন তো সরাসরি ব্রিটিশ বিরোধী, ফলে হয় কি দুটো আন্দোলন একসাথে সংগঠিত, মানে একসাথে হয়ে যায় এবং এর নেতৃত্বে চলে আসেন মহাত্মা গান্ধী। তখন যে খেলাফত আন্দোলনের যে উদ্দেশ্যগুলো ছিল সেটা হচ্ছে মানে যে কারণ যে সরি অসহযোগ আন্দোলনের, যে অসহযোগ আন্দোলনের ফলে মানে কি বলে কি কি বিষয়গুলো এখানে ছিল উল্লেখ করার মতো, যে কর খাজনা দেয়া বন্ধ করা এবং ব্রিটিশ আইন অমান্য করা, এগুলো ছিল। যে উপাধি, ব্রিটিশ সরকার যে স্যার নাইট উপাধি দিয়েছে ভারতবাসীকে, এগুলো কি বলে উপেক্ষা করা, এগুলো পরিত্যাগ করা, এবং বেসামরিক চাকরি থেকে কি বলে পদত্যাগ করা, এরকম কিছু বিষয়, যে সরকারের প্রতি সামগ্রিকভাবে কর খাজনা দেয়া থেকে বিরত থাকা, এগুলো অসহযোগ আন্দোলনের লক্ষ্য মানে বিষয়বস্তু ছিল। কিন্তু দেখা যায় যে আসলে ওই যে বললাম যে আন্দোলনের ভিতর একটি জনগোষ্ঠী, একটি দলের মধ্যে, একটি মানে একটি সংগঠনের মধ্যে বিভিন্ন টেম্পারের লোক থাকে। এখানে এক পর্যায়ে হলো কি যে অহিংস অসহযোগ আন্দোলন, মহাত্মা গান্ধীর উদ্দেশ্য ছিল বা আন্দোলন ছিল কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন। কিন্তু দেখা গেল যেহেতু দুই আন্দোলন একসাথে, খেলাফত এবং অসহযোগ আন্দোলন এক হয়ে গেল এবং এর নেতৃত্বে চলে আসলেন সঙ্গত কারণে তিনি অধিকতর যোগ্য নেতা ছিলেন, ক্যারিজমেটিক লিডার ছিলেন মহাত্মা গান্ধী। তিনি দুই আন্দোলনেরই শীর্ষে চলে আসেন, তার নেতৃত্বে দুটি আন্দোলন পরিচালিত হয়। কিন্তু দেখা গেল যে অহিংস অসহযোগ আন্দোলন শেষ পর্যন্ত সহিংস আন্দোলনে পরিণত হয়, পুলিশের প্রতি আক্রমণ পরিচালিত হয়। এখানে উন্মত্ত জনতাকে আর কি বলে করা যায়নি। চৌরি চৌরাতে ভারতে পুলিশের উপর আক্রমণ হয় এবং 23 জন পুলিশ সেখানে নিহত হয়। এর ফলে দেখা গেল যে অহিংস অসহযোগ আন্দোলন আর অহিংস থাকেনি, সহিংস রূপ নেয়। এর কারণে মহাত্মা গান্ধী শেষ পর্যন্ত দেখলেন যে যেহেতু আন্দোলন মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দুটি আন্দোলন একসাথে হয়ে আরো ব্যাপক আকার ধারণ করেছে ভালো, কিন্তু সেটা এখন নিয়ন্ত্রণের বাইরে, কাজেই তিনি নিজেকে আন্দোলন থেকে প্রত্যাহার করেন এবং দুটি আন্দোলনই এভাবে স্থগিত হয়ে যায়। যাই হোক, এর বিভিন্ন ফলাফল ইত্যাদি ছিল, যে ভারতবাসীর জন্য এর ফলাফল গুলো বেশ ইতিবাচক ছিল গোটা ভারতবাসীর জন্য। এটা হিন্দু মুসলিমের জন্য আলাদা কিছু বিচ্ছিন্ন ভাবে থাকলেও সামগ্রিকভাবে খেলাফত এবং অসহযোগ আন্দোলন ভারতবাসীর স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনের জন্য ব্যাপক ভূমিকা রাখে। আন্দোলনের এখানে অভিজ্ঞতা অর্জিত হয় এবং ব্রিটেন মানে ইংরেজদেরকে যে বিশ্বাস করা যায় না, সেটা আবার প্রমাণিত হলো যে বিভিন্ন ভাবেই তারা এখানকার দুই জনগোষ্ঠীকে তথা ভারতবাসীকেই তারা নিবর্তন করতে চায়, নির্যাতন এবং শোষণ করে তাদের শাসন কায়েম রাখতে চায়। কাজে সেটা করতে দেওয়া যায় না। এই অবস্থায় ভারতবাসী তাদের রাজনৈতিক বা স্বাধিকার আন্দোলনের জন্য আরো নতুন করে অভিজ্ঞতা অর্জন করে এবং পরবর্তীতে আমরা দেখবো যে চড়াই উতরাই 1947 সালে ব্রিটিশরা এখান থেকে বিদায় গ্রহণ করতে বাধ্য হয় এবং ভারতবর্ষে দুটি স্বাধীন রাজ্য রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা 1919 সালের ভারত শাসন আইন নিয়ে কথা বলবো। ওই যে বললাম রাজনৈতিক এবং সাংবিধানিক, এ পর্যন্ত আমরা রাজনৈতিক আন্দোলন নিয়ে কথা বলেছি। পরবর্তীতে আমরা ওই সাংবিধানিক অংশ, যেটা যে 1919 সালের ভারত শাসন আইন, অর্থাৎ ব্রিটিশ সরকার ভারতকে শাসন করার জন্য ইতিমধ্যে 1909 এর আগে হয়েছে, দরকার নাই তোমাদের, 1919 থেকে আমরা শুরু করি। তো সেইগুলো ভারতবাসীর দাবি দেওয়া কতখানি তারা অ্যাকোমোডেট করতে পারলো বা দাবি দেওয়া পূরণের বিষয়টি তারা ঘোষণা করলে আইনের মাধ্যমে, সেটা আমরা ওখানে পরিচিত হব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।